সাথে যে দেখা করো, তাহলে গডফাদার বলাটা তো আমার ভুল হয়নি। আর এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকাটা আমার কথাটা বলা ভুল হয় না, এবং আমি এখান থেকে নড়িনি। হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে র্যাব, কিন্তু র্যাবকে কারা এই যোগানদাতা কারা? আপনার প্রশ্ন এবং প্রসঙ্গ একেবারেই পরিষ্কার, আমার মনে হয় আমরা সরাসরি উত্তরই বরং যাই। আচ্ছা, যেটা সে বলেছে গডফাদার মিন করে ওর স্বামী ওসমান, এটা ওর মিনিং এর ব্যাপার। কোন কারাপ্টেড, যাকে আমি দেখি কারাপশনের একজন নায়িকা হিসাবে, তার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলে তার প্রশ্নের উত্তর আমি সরাসরি তাকে অ্যাটাক করে দিতে চাই না, এটা আমার রুচিতে বাধে। ঠিক আছে, প্রত্যেক জিনিসে একটা সৌজন্যতা, একটা ভদ্রতা, একটা কি বলে এটাকে বলো, কথা বলার স্টাইল, সবকিছুর মধ্যে একটা মানুষের ব্লাডের পরিচয় পাওয়া যায়। তো সেই হিসাবে সেইখানে যেখানে বলল সেইভাবে যে তাকে গডফাদার মিন করি, তাতে আপনি প্রশ্ন করলেন, উনি বলেছেন যে কি কি প্রমাণ আপনার কাছে আছে। আপনার প্রশ্নটা কিন্তু ছিল এইটা, উনি প্রমাণ দেননি, উনি কিছু কথা বলেছেন। প্রথম আমি ওনার বক্তব্য দিয়ে ওনাকে ইয়ে করি, কি বলে, খণ্ডন করি। এক, নজরুল কার লোক? নজরুল অবশ্যই স্বামী ওসমানের লোক। নজরুলকে স্বামী ওসমানী ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছে। নজরুল রাজনীতিতে তার থেকেও সিনিয়র, একদম গ্রাসরুট লেভেল থেকে নজরুলকে আমি ছাত্রলীগের সেক্রেটারি বানিয়ে নিয়ে এসেছি। সেই হিসাবে নজরুল অবশ্যই আমার লোক। নজরুলের পরিবারও তাই বলে, নজরুলও তাই জানতো, সবাই তাই জানে। নূর হোসেন কার লোক? হ্যাঁ, নূর হোসেন আমাদের দলের লোক, কিন্তু কে কার লোক সেটা আমি হিসাব করে বের করে দিচ্ছি। নজরুল যখন কিডন্যাপড হলো তখন আমি হলাম উপজেলা কমপ্লেক্সে আইন শৃঙ্খলার মিটিংয়ে উইথ অল দ্য নারায়ণগঞ্জের 3 থানা ওসি, ইউনো থেকে আরম্ভ করে সবাই সহ। ফাইন, ওইখানেই খবরটা আমার কাছে আসে। আমি মিটিং স্টপ করে দিই যে নজরুল কিডন্যাপ করার পরে নজরুলের ব্যাপারটা আমি অনেক আগের থেকেই জানতাম যে নজরুলকে হয়তো বা র্যাবরা তার একটা ক্ষতি করতে পারে। কারণ এই র্যাব দিয়ে কিছুদিন আগেই আমাদের পারভেজের, র্যাব দিয়ে ঠিক না, তারই বন্ধু, খুব কাছের বন্ধু সুফিয়ান, তার ছোট ভাই যে এজাহারভুক্ত আসামি, তার আপন ছোট ভাই এজাহারভুক্ত আসামি, তার মামাতো ভাই এজাহারভুক্ত আসামি, তার ভাতিজা এজাহারভুক্ত আসামি। আমরা একটু প্রসঙ্গের থেকে তারপর আবার এখানে আসি। জি, আপনি কিন্তু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। উনি শুনেন সঞ্চালক সাহেব, আপনাকে টাইম দিতে হবে, সবাইকে সমানভাবে এবং একদম ওই স্পেসিফিক জায়গায় থাকতে হবে। ঘটনার কারণে যে বিষয়টা হচ্ছে, নূর হোসেন আমার সাথে দেখা করতে আসেনি। নজরুলের পরিবার, নজরুলের স্ত্রী, নজরুলের শ্বশুর, নজরুলের শালা, ওর পরিবারের সকল সদস্য আমি যখন রাইফেল ক্লাবে আসতে আসতেই তারা সবাই মিলে আমার ক্লাবে এসে উপস্থিত হয়েছে। সেখানে নারায়ণগঞ্জের গণ্যমান্য সাংবাদিক থেকে আরম্ভ কয়েকশো লোক উপস্থিত ছিল। থাকার পরে নজরুলের বউ এবং নজরুলের শ্বশুর দুজন আমার কাছে বারবার বলে নূর হোসেনকে খবর দেওয়ার জন্য। আমি নূর হোসেনকে ফোন করে বলি তুমি কোথায় আছো? সে বলে আমি বাসায় আছি। আমি তাকে জিজ্ঞেস করি নজরুল কোথায়? সে আমার সাথে বলে যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? দেন আই কল হিম যে তুমি যাতেই এসো। তো এসছেও, যখন এসছে তখন নজরুলের শালা। অর্থাৎ আপনি তখন জানতেন যে নূর হোসেন এই ঘটনায়, আপনি তখন আন্দাজ করেছিলেন? ঘটনা কিছুই জানি না আমি, তারা বলতেছে নূর হোসেনকে ডাকেন। তো নূর হোসেন এসছে। নূর হোসেন আসার পরে আমি বললাম যে নজরুল কি তুমি জানো কোথায়? বলছে আমি জানবো কেন ভাই? সে আমার সাথে বলছে আমি কে জানে। তখন সে একটা সময় আমার সাথে একটু মনে করেন উদ্ধত আচরণ দেখিয়েছে যে আপনি নজরুল হারিয়ে গেলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? তখন আমি তাকে বলেছি, এটা খারাপ ভাবেই বলেছি, একটা ধমক দিয়ে বলছি গেট আউট ফ্রম দিস রুম, আর যদি নজরুলের কোনো সমস্যা হয় তাহলে তোমাকে আমি ছাড়বো না। সেখানে কিন্তু নূর হোসেনের নজরুলের সমস্ত পরিবারই কিন্তু ওখানে উপস্থিত। ওইখানে বসেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছি, ওখানে বসেই আমি মাননীয় প্রধানমন্ত্রী অফিসে জানিয়েছি, ওখানে বসেই আমি র্যাবের এডিজিকে জানিয়েছি। যে কথাটি সেলিনা হায়াত আইভি বলছেন সেটি হলো যে আপনি এই গোর্দার সঙ্গে দেখা করো, এই কথাটা পরের প্রসঙ্গ, এটা শেষ করে দেন। কিন্তু আমাদের তো প্রসঙ্গ শেষ করতে পারতে হবে। গোর্দার সঙ্গে দেখা করো, এই কথাটা এখানেই আপনারা বলে আসছেন এক গেস্টের নামে, আনছেন আরেক গেস্ট, কথাও শেষ করে দিবেন না, তা তো হবে না ভাইজান। এটা খুব সেনসিটিভ ম্যাটার। আমি তাহলে চলে যাব। সঞ্চালক সাহেব শুনেন, আমি জানতে যাচ্ছি আপনি কি ওনাকে অন্যের কথা বলে এখানে নিয়ে এসেছেন? আপনি কি আমার কথা বলেন নাই? আপনি প্রশ্ন করেছেন, আপনার বিরুদ্ধে পাল্টা আপনি কি বলছেন যে উনি আমি বলেছি তাহলে আমি ওনার সাথে বসবো না। না, উনি কিন্তু আপনার সাথে আলোচনা শুরু করেছেন। উনি আলোচনা শুরু করে উনি বলেছে যে ওনাকে একজনের কথা বলে আরেকজনকে নিয়ে এসেছেন। না, একজন মিথ্যাবাদীর সাথে মিথ্যাবাদী তুমি নাকি সেই মিথ্যাবাদী অনুষ্ঠানের পরিচালককে বলো, আমাকে বলবো না। পুনরায় আপনার এখানে বলে গেলাম যে
কিন্তু আমার মনে হয় যে কেন উনাকে ওর সাহস নাই। মেয়র মেয়রের যে ভূমিকা সেটি হচ্ছে আপনি জি কেন উনাকে মিথ্যা কথা বলে নিয়ে আসছেন এখানে? ওনাকে মিথ্যা কথা বলে আনা হয়নি। বলেন নাই? না, তার কথা বলা হয়নি। আপনার কথা বলা হয়েছে, আপনার কথা বলা No, no, হয়েছে। আপনাকে- আপনি আপনাকে যখন বলা রাজি হয়েছেন এরপর থেকে ওনার ফোনটি বন্ধ ছিল, জিজ্ঞেস করেন ওনাকে, আমরা অসংখ্যবার ফোন করেছি, সেই ফোনটি বন্ধ ছিল, ওনার মাইগ্রেনের ব্যথা উঠেছিল, কিছুক্ষণ আগে উনি ফোন ধরেছেন, এখানে আসা মাত্রই আমরা ওনাকে জানিয়েছি আপনি আসছেন, উনি এটা জানেন, জানার পরে আমরা বলেছি। তাহলে উনি কেন বললো যে উনি আমার মনে হয় সেটি না, আমি জানি না। আপনার No, কি মনে no. হয় না, আপনার কি মনে হয় না যে সাতক্ষণের এই গুরুত্বপূর্ণ ঘটনাটি, তুমি উঠে যাচ্ছ, উঠে যাও। আপনি দয়া করে বসবেন, আপনার কি মনে হয় না যে বেয়াদবি করো না, ঘটনাটি, সাতক্ষণের এই ঘটনাটি এত গুরুত্বপূর্ণ? Face করো। এই এই। আমার মনে হয় বুঝতে পারছেন তো ফ্যামিলির পরিচয়? আপনি এই যে আমি এই জন্য এই ধরনের কালচারের মেয়ে, যার চাকু মারা ওয়াহেদ আলীর নাতি তো, আমার মনে হয় তুমখার মেয়ে তো, আপনার কি ওই এর জন্যই মুন্সিগঞ্জে ভেঙে গেছিল, 4 বছর 6 মাস ছিল ওখানে। এমন গুরুত্বপূর্ণ যে ওই রিনার মতো ছেলের সাথে ভেঙে গেছিল। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটাই তার কথাটি পরিচয়। বলা। আপনি দয়া করে বসবেন, আপনি দয়া করে বসবেন। এই shut up. আমার মনে হয় Just shut up. এই প্রসঙ্গ, এই আলোচনা Just shut up. প্রথম শর্ত হচ্ছে যে আপনার যে আপনি Just আপনাকে shut up. মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছেন। আমরা এর উত্তর দিলাম, মিথ্যা কথা বলি নাই, আমি বলেছি তোমার অনিয়ার উত্তর দিয়েছি। দয়া করে ওর কথা বলার। আর তুমি কোন সময় আর দ্বারা এইভাবে কথা বলবো না, বেয়াদবের মতো। কিসের জন্য? জাস্ট বেয়াদব। আমার মনে হয় যে আমরা যদি সীমা না ছাড়াই, এই, আমার মনে হয় কেউ যদি একটু আসবেন, No. ওনার অডিওটা একটু No, ঠিক করে নিতে চাই। আমি অডিওটা ঠিক করতে বলবো এই হলো এবং রুচি, আমি এই দুইটা হলো কথা তাদের বলে চলে যাব। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। এই দুইটা এই হলো কথা তাদের বলে family চলে যাব background। এখান থেকে। আমার মনে হয় কথা বলার না, বেশি এক জরুরি। মিনিট। দেন আমি আপনাকে বোধহয় অনুষ্ঠান শুরু হওয়ার হ্যাঁ, আগেই বলেছিলাম। ওকে। শেষ করেন। আচ্ছা আমি শুনো, আপনাকে আমার শুরু এটা আগেই কি শোনা বলেছিলাম। যাচ্ছে? আমি যে বলতেছি শোনা যাচ্ছে? আমি আর আপনাকে সঞ্চালক অনুষ্ঠান শুরু আগে সাহেব, বলেছিলাম যে তার সাথে কথা বলা, তার যে কথা বলার নেচার, ওটাতে টেবিল টক হয় না বলেছিলাম। উঠে যাচ্ছে, আমি বলিনি মিথ্যাবাদী আপনাকে। আমি বলেছি আই এম নট ইনফর্মড, রাখেন, আমি বলেছিলাম আই এম নট ইনফর্মড যে তার সাথে আমাকে বসতে হবে। এবং এম আই রাইট অর রং? প্রপারলি ইনফর্ম ছিলেন না? আমি প্রপারলি না, একেবারে ইনফর্ম। এই টেবিলে এসে ইনফর্ম হয়েছি। না, কিন্তু আপনি এই টেবিলে এসে ইনফর্ম হয়েছি এবং তাকে চার্জ করেছি যে আপনি আমাকে বললেন না কেন। আপনি বলেছেন ভুল হয়েছে, আমি বলছি ওকে ফাইন। কিন্তু আপনার টেলিফোনটা বন্ধ ছিল। আমার টেলিফোন তো বন্ধ থাকতেই পারে, বাট বন্ধ আমাকে যখন ছিল। প্রোগ্রাম কনফার্ম করা হয়েছে জানেন যে দুপুর 3টার সময়, 71 টেলিভিশন সবসময়, আমি 71 টেলিভিশনে, আপনি জানেন যে কোনো টেলিভিশন, যে কোনো অনুষ্ঠান যখন হয় তখন প্রতি মুহূর্তে আমরা গেস্টকে কনফার্ম করবার চেষ্টা করি। আমরা যখন পাই তখন তাতে আমার কোনো আপত্তি নাই। ছোট্ট বিরতিতে আমার যাই, তাতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় একটা ছোট্ট বিরতিতে যাই, আপনাদের অনুমতি কেটে নিয়ে গেল ঘটনাটা, তাহলে আর কোনো আপত্তি নেই আমার। আমরা ঘটনাটা আমি কন্টিনিউ করি। তো যে কেউ আমার সামনে আসুক, আমি অলওয়েজ সত্য বলি। আমরা কথা বলতে চাইছেন না, হয়তো আপনার প্রশ্নটা বলেন, আপনার প্রশ্নটা বলেন। কথাই তো আমার কথা হচ্ছে না কিন্তু হ্যাঁ, অবশ্যই কথা বলতে চাই, কিন্তু অনেক ধন্যবাদ। না, আমরা দুজনে আমরা কথা বলতে চাই। হবে আপনার একটা অনুষ্ঠানে ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরবো, আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকছেন। এই ধোয়া কাপড় থেকে সুগন্ধ আসছে না কেন? ধোয়া কাপড়ের সুগন্ধ, সেটা আবার কি? ভাবি, আমার স্ত্রী বলে সুগন্ধ থেকেই বোঝা যায় কাপড় পরিষ্কার হয়েছে কিনা। সুগন্ধ থেকে? মনে হচ্ছে বোঝাতে হবে। নতুন হুইল, এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সৌরভ। এই হলো আসল পরিষ্কার, আর এই হলো তার সুগন্ধ। হুইল, সুবাসী পরিষ্কারের প্রমাণ। আমি যা টক করি তা লক করি। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম। তুমি না আমার ফার্স্ট লাভ। আরএফএল টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। স্যার, একটা পার্সোনাল কোয়েশ্চেন, হানিমুন নাকি স্যার? বিয়ের 2 বছর পর। বাহ, আজকে সন্ধ্যায় আমরা ট্রাইবাল ডান্স দেখতে যাব। আর কালকে কিন্তু সাইট সিইং। আমরা এসেছি ফিশিং এ, কিন্তু ফিশ বাবাজির দেখা নেই। ম্যাডাম বেশি দূর যাবেন না, আমরা কিন্তু সন্ধ্যার পর ঢাকা রিটার্ন করছি। কিন্তু এটা তো 3 নাইটস ট্যুর। আমরা তো 1 নাইট স্টে করলাম মাত্র। ঢাকা টু কক্সবাজার জার্নি 1 নাইট, কক্সবাজার স্টে করলেন 1 নাইট, এবার কক্সবাজার থেকে ঢাকা রিটার্ন 1 নাইট, হয়ে গেল 3 নাইটস। হোয়াট? ভুলভাল না বুঝে আগে এটা ক্লিয়ার করে বলা উচিত ছিল। এক্স্যাক্টলি। আর তাই গ্রামীণ ফোনের সব অফার একদম ক্লিয়ার কাট। এখন প্রতিবার 28 টাকা রিচার্জে পাচ্ছেন 56 টাকা, 58 টাকা রিচার্জে 116 টাকা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। স্বাদের বেলায় সবাই ভিন্ন, কেউ অরেঞ্জ, কেউ ম্যাঙ্গো,
তাই তো ট্যাং নিয়ে এলো 5টি ভিন্ন ফ্লেভার। বেছে নাও কোনটি তোমার। আবার এসে গেল হেয়ার কোড বাইক ধামাকা। এখন হেয়ার কোড অথবা হেয়ার কোড অ্যাক্টিভ কিনলেই থাকছে ধামাকা বাইক জেতার সুযোগ। অংশগ্রহণের জন্য স্ক্র্যাচ কার্ডের ইউনিক নাম্বারটি এসএমএস করুন 4636 নম্বরে। মেয়ের যা রং, বিয়ে দিতে খবর আছে। বাহ, কি দারুণ অভ্যর্থনা তোমাকে। আঙ্কেল, এটা তো রাজকন্যা পড়বে, এখানে একটা ফুল দিতে হবে। মন খারাপ করো না মেয়ে, রাজকন্যার রোলটা তুমি পাবে না। তোমার গায়ের রং কালো। দুধ কলা বেশি করে খাও, নাতি কিন্তু আমার ফর্সা চাই। এখানে জন্মের আগেই চলে তোমাকে ফর্সা বানানোর চেষ্টা, আর যদি সে চেষ্টা ব্যর্থ হয় এ শহর তোমাকে ছাড়বে না। আচ্ছা, আমাদের সমস্যাটা কোথায়? জন্মের পর থেকেই শুধু ফর্সা 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 করার চেষ্টা। সুন্দর মানে কি শুধুই ফর্সা? সুন্দর কালো হয়, ফর্সা হয়, শ্যামলা হয়। কৃষ্ণ কলি আমি তারে বলি, দেখেছি তা। সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন। মেরিল স্প্ল্যাশ, ফ্রেশ মানেই সুন্দর। এই বাড়িটি ছিল এই জমিদারের। তার একটি মেয়ে ছিল, সে একটা ছেলেকে খুব ভালোবাসতো। জমিদার বাবা জোর করে মেয়েকে অন্যত্র বিয়ে দিতে চায়। বিয়ের ঠিক আগের রাতে মেয়েটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। মোহে পড়ে বিভ্রান্ত হয়েও না। গ্রামীণ ফোনের বন্ধ সিম চালু করে প্রতিবার 11 টাকার রিচার্জে পাবেন 22 টাকা। এছাড়াও থাকছে 1000 MB 3G ইন্টারনেট ফ্রি। চলো বহু গ্রামীণ ফোন। জানি আপনারা একাত্তর সংযোগের সঙ্গেই আছেন এবং সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আলোচনা করছি নারায়ণগঞ্জের 7 খুন নির্মম হত্যাকাণ্ড প্রসঙ্গ নিয়ে, এবং তাই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ হয়েছেন গোলাম মুর্তজা, সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। আপনাকে স্বাগত আমাদের শোতে। আমরা কথা বলছিলাম দায়িত্ব নিয়ে, এবং আমরা প্রমাণ বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন সেলিনা হায়াত আইভি। তিনি বলেছেন যে কিভাবে নূর হোসেনের সঙ্গে সম্পর্ক, এবং তার উত্তর দিচ্ছিলেন শামীম ওসমান। এবং এই আলোচনা একটা জিনিস যদি আমরা অনিয়ারে আমরা সবাই মিলে যদি একমত হতে পারি কোনোভাবে, যে ব্যক্তি আক্রমণ না করে জনতার প্রতিনিধি আমরা প্রত্যেকে, আমরা কি আলোচনা করে, আমরা কখনো কখনো এমন তো হয় যে আলোচনা করে আমরা সমাধান টানতেও পারি। শামীম ওসমান, আপনি কথা বলছিলেন। জি, তো যেটা সে বলেছিল এবং যেভাবে আমি ওকে উজ্জ্ব করে কথা বলতে চাই, যে কথাটা এখানে উঠেছিল সেই ব্যাপারেই বলতে চাই যে নূর হোসেন কে ডেকে নিয়ে এসেছিল, নূর হোসেন কার সাথে দেখা করছে, এটা সত্য না, এটা মিথ্যা, চরম মিথ্যা। শ্বশুরবাড়ির রিকোয়েস্টেই নজরুলের বউ, নজরুলের শ্বশুর সবার রিকোয়েস্টে ডেকে নিয়ে আসা হয়। ওখানে থ্রেট করা হয় নূর হোসেনকে। থ্রেট করার পরে সে রাগ করে এখান থেকে চলে যায়। ওখান থেকে আমি এডিজি জিয়া সাহেব, র্যাবের সিও, ডিসি, এসপি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত একটা জানাই। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আমার দায়িত্বটা কি, সবাইকে ইনফর্ম করা। আমি আধা ঘন্টার মধ্যে জানতে পারি যে র্যাব এই ঘটনার সাথে র্যাব জড়িত। কি জড়িত? উঠিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গটা। আপনি কিভাবে জানতে পারেন? রাস্তা থেকে, ওপেন রাস্তা থেকে হয়েছে। আমি জনপ্রতিনিধি, আমার কাছে তো সবাই আসবেই, পুলিশের কাছে যায় না। আমাকে তো বিশ্বাসটা করে, ওটা আমার নির্বাচনী এলাকা। এভরিবডি কেম টু মি, এবং আমি জানতে পারছি যে ওখান থেকে ওপেন। এটা তো এমন না যে নিরালা কোনো জঙ্গলের থেকে নিয়ে গেছে, এটা ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড। ওখান থেকে 7 জন লোককে নিয়ে যাওয়া। প্রথমে 7 জনটা জানতাম না, আমি প্রথমে জানতাম নজরুলকে নিয়ে গেছে। আমরা নজরুলকে নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, আর বাকি নিয়ে চিন্তা করছিলাম না। যতক্ষণ পর্যন্ত আমি শুনেছি নজরুলকে নিয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি খুব টেন্স ছিলাম। কিন্তু যখন শুনেছি নজরুলের সাথে আরো 5 জন, তখন কিন্তু আমি টেন্স কমে গেছে। যখন শুনেছি আরো 2 জন, 7 জন, মানে উকিল, যে আমাদের দাদা, তখন আমি কনফার্ম হয়ে গেছি যে কারোর কিছু হবে না। কারণ নজরুলকে যদি কারোর ধরার কথাও থাকে কিংবা কিছু করার কথাও থাকে, যদি সেটা যদি নির্দেশেও হয়ে থাকে, তাহলে একজনের জন্য 7 জন মানুষের ক্ষতি হতে পারে না। বাট তারপরে আমি 1 to 1 সবকে ইনফর্ম করেছি। এখানে যে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে নূর হোসেন র্যাব, আমি তো আজকে
যেখানে গেলাম সাক্ষ্য দিতে হাইকোর্টের নির্দেশে ওই যে গঠিত তদন্ত কমিটি, তারা কিন্তু আমাকে ধন্যবাদ দিয়েছেন। সে কি বলে এসছে তাতে কিছু এসে জানি আমার, তারা আমাকে ধন্যবাদ দিয়েছেন এই কারণে যে আপনার সাহসিকতার জন্যই প্রথম এই জিনিসটার জট খুলেছে। কারণ আমি প্রথম বলেছিলাম শস্যের ভিতরে ভূত আছে, কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 জন উপরের লেভেলকে ইনফর্ম না করেই হয়তো এই ঘটনা সংঘটিত করতে পারে। এটা কিন্তু আমার ফার্স্ট ডায়লগ ছিল, এবং এই ডায়লগের জন্য আমাকে কিন্তু অনেক পেইন পেতে হয়েছে, বিভিন্নভাবে জীবনের হুমকি এসছে। আমি যখন এই কথা বললাম, আজকে কিন্তু প্রমাণিত হয়েছে 164 হয়েছে। 164-এ র্যাবের ওই রানা, আরিফ সহ এরা সকল প্লাস আরো টোটালি 11 জন স্বীকারোক্তি দিয়েছে কিন্তু যে কিভাবে ঘটনাটা সংঘটিত হয়েছে। এটা আমি তো 164 পড়ি নাই, কিন্তু কর্মকর্তারা ব্যক্তিগত শত্রু নন। আমি তো বলি এবং সেই কারণে প্রশ্নটি এরকম একটু দিয়ে দিই ছোট্ট করে, যে ব্যক্তিগত শত্রু তারা নন, ওই যারা খুন হয়েছেন। ফলে বলা হচ্ছে যে তৃতীয় কারো ইন্ধন এখানে আছে, তাই নিয়ে কিন্তু মূল আলোচনা। আর অনেক কিছু হতে পারে। আমি 3টা সাইড চিন্তা করি এটা নিয়ে। তো এখানে তারা এখানে হত্যা করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমার কথাটা সত্য হলো যে যারা যদি আমার তাদের সাথে খাতিরই থাকতো তাহলে নিশ্চয়ই আমি তাদেরকে পিন পয়েন্ট করতাম না। পিন পয়েন্ট করে তারপর দিন, তার কয়েকটা দিন পরে পত্রিকা এসছে এই মেয়র এবং রফিউর রাব্বি এরা বলেছে র্যাব এই ঘটনা ঘটা নাই। কেন? কাকে সেভ করার জন্য? এগুলো 2। নূর হোসেন ভালো ছেলে না খারাপ ছেলে আমিও যেমন জানি সেও তেমন জানতো। সে যদি জেনে থাকে তার কাউন্সিলর নূর হোসেন খারাপ ছেলে, নূর হোসেনকে 2টা ইম্পর্টেন্ট কমিটি, আমার লোককে তো তার এত প্রশ্রয় দেওয়া উচিত না। স্বামী ওসমান এত বড় খারাপ লোক, হ্যাঁ, তার কাছের লোককে তো প্রশ্রয় দেওয়ার কথা না। নজরুল আমার লোক না, তাহলে নজরুলকে প্রশ্রয় দেওয়া উচিত। কই, নজরুলকে দেওয়া হয়নি, নূর হোসেনকে দেওয়া হয়েছে, যার নৈতিক স্খলন নিয়ে কথা উঠেছে আজকে, এবং সেও জানে আমিও জানি। সেটা হচ্ছে তাকে দেওয়া হচ্ছে বিচার এবং সালিশ কমিটির সভাপতি করা হয়েছে। এটা সম্পূর্ণ মেয়রের এখতিয়ার। যে ওই ট্রাক স্ট্যান্ডটাকে দখল করে ওখানে এই সমস্ত অবৈধ কার্যকলাপ চালিয়েছে বলে প্রচারিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে কিছুটা, সেই ট্রাক স্ট্যান্ডটা কিন্তু টেন্ডার হয়নি বছরের পর বছর, এবং তাকে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা উচ্ছেদ কমিটির সদস্য। তার 15 দিন আগে তারই মিটিংয়ে নজরুলের সাথে তার বাকবিতণ্ডা হয়েছিল একটা কাজ নিয়ে। তারই বন্ধু সুফিয়ানকে সেই কাজ দিয়ে দেওয়া হয়েছিল। কেন দিয়ে দেওয়া হয়েছিল এটা নজরুল প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার পরে সেও খেপে গেছিল, নজরুলও উত্তেজিত হয়েছিল। ইন ফেভার অফ হার নূর হোসেন এসে নজরুলকে শাসিয়েছে তখন ওই মিটিংয়ে। কিন্তু আপনি যে কোনো কাউন্সিলরকে জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয় আমরা উত্তরটা নিয়ে আসি, নো প্রবলেম। প্রথমে উনি প্রসঙ্গ আমরা গোলাম মুর্তজা যাব আমরা আপনার কাছে, যে প্রসঙ্গ একেবারে পরিষ্কার এবং এখন উল্টো, যে নূর হোসেন আপনার কাউন্সিলর এবং নজরুল কে শাসিয়ে গেছে নূর হোসেন আপনার হয়ে। আচ্ছা, আপনি নূর হোসেন এবং নজরুল যে আমার কাউন্সিলর না, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? তারা নির্বাচিত হয়ে এসেছে, তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সেটা কি অস্বীকার করার মতো জিনিস? আচ্ছা, 2টা কমিটিতে নূর হোসেনকে দেওয়া হয়েছে। উনি কি জানে যে নিয়মটা কিভাবে দিতে হয়? ওনাকে কেউ বলেছে, উনি সেটা বলে যাচ্ছে। আপনার স্থানীয় সরকারগুলিতে কিছু স্থায়ী কমিটি থাকে, সেটা পৌরসভাতে আছে, সিটি কর্পোরেশন আছে। সিটি কর্পোরেশনের 22টি স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির ওপেন 36 জন কাউন্সিলরের মধ্যে কে কোন কমিটির সভাপতি হতে চায় সেইভাবে সেই পদ্ধতিতে 2nd বা 3rd মিটিংয়েই সেটা করা হয়েছে। এখানে আমি 22টা কমিটির নিয়ে আসছি, কে কারা কারা। 1 মিনিট আমি কথা বলতে চাই, কিন্তু কেউ যখন কথা বলছে তখন কিন্তু আমি বলি না কোনো কথা বলতে দিতে হবে। আপনার এই যে কমিটি করা হয়েছে ওপেন ফ্লোরে, কে কোথায় যেতে চায় সেভাবে তারা গিয়েছে। এখানে যদি একজন কাউন্সিলর যার যার ইচ্ছাধীন, কিন্তু যদি একজন কাউন্সিলর, যেমন মনে করেন এখানে অর্থ সংস্থাপন কমিটি আছে, যদি 2 জনেই হতে চায়, মনে করেন 2 জন কাউন্সিলর দাঁড়িয়ে গেল, সেখানে কিন্তু হয় ভোটাভুটি হবে অথবা তারা একজন আরেকজনকে ছেড়ে দিবে। এখানে কিন্তু আমি নিজে করে দিব এই ধরনের কোনো বিধান নাই। তারা ওপেন ফ্লোরে বলা হবে, যদি তারা নিজেদের মধ্যে সমঝোতা করে কমিটির সদস্য, আর যদি একাধিক কেউ থাকে সেখানে ইলেকশন বা সমঝোতার মাধ্যমে হবে। 22টা কমিটির মধ্যে, আর কমিটিগুলি কিন্তু নাথিং এলস। একটা কমিটির মিটিংও কিন্তু কেউ করে না।
এটা আপনার ওই আমাদের কি বলে আইনে আছে, স্থায়ী কমিটি করতে হবে, সেই কমিটি করা হয়েছে। আচ্ছা, আমি ধরেই নিলাম উনার কথাই রাইট যে আমি নূর হোসেনকে 2টা কমিটির সভাপতি, এখানে অনেকেই আছে 2টা কমিটির সভাপতি, এবং এটা 2.5 বছর করে। এই যে এই 13 তারিখে আগামীকালকে আমার স্থায়ী আবার মিটিং আছে, মান্থলি মিটিং। এই মিটিংয়ে কিন্তু এই কমিটি পুরো চেঞ্জ হয়ে যাবে, আবার নতুনভাবে তারা স্থায়ী কমিটির 2.5 বছর থাকবে। কোনো কাজই করে না, কিচ্ছু না, একটা মিটিংও করে না, এটা এজ এ মাত্র করা। 1 2 নম্বর, উনি বলল যে টেন্ডার কমিটির কোনো ট্রাক স্ট্যান্ডটি টেন্ডারই দেওয়া হয়নি, আমি নূর হোসেনকে দিয়ে দিয়েছি, একটু আগে উনি বললেন। দেখেন কত বড় মিথ্যা কথা, কত বড় মিথ্যা কথা। সেটা হলো এই যে এই ট্রাক স্ট্যান্ডটি যখন সিদ্ধিরগঞ্জ পৌরসভা ছিল তখন থেকে এই ট্রাক স্ট্যান্ডটি, সিদ্ধিরগঞ্জ পৌরসভা 2009-10 থেকে এটা টেন্ডার শুরু করে। তারপরে সিদ্ধিরগঞ্জ পৌরসভা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হলো এবং কদম রসুল। তখন 2বার সিদ্ধিরগঞ্জ পৌরসভা কিন্তু টেন্ডার দিয়েছে। এখন টেন্ডার কারা পেয়েছে, কত টাকা এখানে লেখা আছে। সিদ্ধিরগঞ্জ পৌরসভা কোথায়? সিদ্ধিরগঞ্জ পৌরসভা যখন ছিল, কবে ছিল? তখন 9-10-এ সুমন এন্টারপ্রাইজ নামে 14 কোটি টাকায় টেন্ডার হয়েছে, সেটা কিন্তু পৌরসভার আমলে। আবার 10-11-তে হলো মেসার্স মোহাম্মদ ইয়াসিন, উনি আমাদের নানান সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি, যিনি এখন আসামি পলাতক আছেন। উনার নামে 759 লক্ষ টাকায় 7,59,000 টাকায় টেন্ডার হলো। আচ্ছা, আমি এসে পেলাম কবে, মানে সিটি কর্পোরেশন, সেটা হলো 2011-12-তে টেন্ডার দিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সেখানে হলো 12 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে 13-14-তে এসে সিটি কর্পোরেশন টেন্ডার দিল 20,05,000 টাকা। 13-14-তেও সিটি কর্পোরেশন টেন্ডার দিল 14,51,000 টাকা। 14-15-তে এসে টেন্ডার দিল 20,20,000 টাকা। তাহলে আমি টেন্ডারটা কোথায় দিলাম না, এবং টেন্ডার না দিয়ে কিভাবে দিয়ে দিলাম? প্রথম টেন্ডারটা কেমন পাইছে? টেন্ডার আপনি দেখেন এমন কত অনলি 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা। আর আমার আমলে আসে এটা হলো 20 লক্ষ টাকা। তাহলে উনি একটু আগেই বললো যে টেন্ডার ছাড়া, আমি কি আমার সামনে একটু ধরতে পারবো? এই কাগজটার প্রমাণ কি? টেন্ডার ছাড়া এটা দিয়ে দেওয়া হয়েছে। এই কাগজটা কিসের কাগজ? এটা কাগজটার প্রমাণ। উনি যেহেতু অনিয়ারে আছে, উনি যেহেতু বলছেন, না আপনি রাখেন, এবং আপনি যদি প্রমাণ সাপেক্ষ, প্রমাণযোগ্য, এই কমিটির কাছে দেওয়া হয়েছে। প্রমাণ দেওয়া যায়। আচ্ছা, আমি তো এখানে দিয়ে গেলাম, না আমি এখানে দিয়ে গেলাম, উনি দেখতে পারে, এবং উনি এটা নিয়ে মামলা। আচ্ছা, না এক মিনিট, আরেকটা কথা আছে যে উনি যে কথাটা বলেছে স্থায়ী কমিটি টেন্ডার দিয়ে দিয়েছি, কাজ দিয়ে দিয়েছি। এখন কাজের আপনার এই যে আমি নিয়ে এসেছি, সবসময় প্রমাণ চায় যে আমি কাজের কথা বলেছেন, না কাজের হাট, গরুর হাট না, কাজ দিয়ে দিয়েছি কাকে, সেটা নিয়ে নূর হোসেন চিল্লাচিল্লি করেছে। কাজ দেওয়ার ক্ষমতা কোনো সিটি মেয়রের নাই, ইভেন দো কোনো মেয়রেরই নাই। কাজের আপনার টেন্ডার হইতে হবে, টেন্ডার কমিটি আছে, টেন্ডার কমিটির সভাপতি থাকেন আপনার চিফ অফিসার যে থাকে, সে হলো টেন্ডার কমিটির সভাপতি, এবং টেন্ডার কমিটির সদস্য বাইরের লোক আছে, এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী টেন্ডার হয়। আমি এদিক দিকে ফিরেও তাকাই না কে টাকা পায়, সমস্ত পরিকল্পনা অনুযায়ী, এবং কে পায়, সুফিয়ান পাবে না কে পাবে, আমার মাথা ব্যথা না। এইজন্য একটা কোম্পানি সব সময়, বিকজ এখানে কে কে কাজ পেয়েছে সারা বছরের কাজের, এখানে আপনার তালিকা আছে। ওনার যদি কোনো পার্সন নিয়ে ওনার জেলাস থেকে থাকে, তাহলে উনি কেন দুদকে যাচ্ছে না, উনি কেন মামলা করছে না, উনি কেন মিনিস্ট্রিকে বলছে না যে একটি ব্যক্তি কিভাবে কাজ পাচ্ছে, এটা আপনি কেন আপনি মিনিস্ট্রিকে জানাচ্ছেন? আমি কিন্তু কথা বলতেছি, আমি কিন্তু কারো কথাই বলি না। সুতরাং আপনি উনি যা বললেন, আরেকটা কথা উনি বলছে যে আমি কারাপ্টেড নই না, ঠিক আছে, আমি ধরে নিলাম আমি কারাপ্টেড নই। না 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 না, এক মিনিট, উনি যেটা বলছে শেষ করতে দেন। আমি যদি কারাপ্টেড মহিলা হয়ে থাকি, এখানে বলে বসে আমি সমগ্র আপনি যারা আছে কারাপশনটা একটু আমরা কারাপশন দেখতে পেলাম, কারাপশন আপনার হাতে কিছু প্রমাণ দিয়ে, আপনার হাতে আছে এখানে কিছু প্রমাণ দিয়ে, না না না, এটা হচ্ছে আমার এই যে কারাপশন এখানে দেখাই দিব, এখন শেষ করব না, শেষ করব আমার মনে আমরা ফিরবো আপনার কাছে। আমরা একটু গোলাম মুর্তজার সঙ্গে একটু কথা বলে আসি। আপনার কাছে কি মনে হয় এই যে পরস্পর দোষারোপের ব্যাপার কিন্তু আমরা দেখছি, এবং এখানে পরস্পর দোষারোপের যে প্রসঙ্গগুলো এসেছে সেটি একটি বিষয়, আর নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, এটি আরেকটি বিষয়। এইখানে যে করাপশনের অভিযোগ পরস্পর আসছে, একজন অভিযোগ করছেন আর একজন জবাব দিচ্ছেন। এখন এইখানে যদি করাপশন সত্যি সত্যিই থেকে থাকে,
যদি সত্যি সত্যিই বর্তমান সিটি কর্পোরেশনে করাপশন থেকে থাকে এবং সেই করাপশনের সঙ্গে যদি মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি যদি তার সঙ্গে সম্পৃক্ত থাকেন এবং সেই প্রমাণ যদি কারো কাছে থাকে, অভিযোগ যদি কারো কাছে থাকে, তাহলে বাংলাদেশের আইন আছে, বিচার আছে, তদন্তের ব্যবস্থা আছে। সেই সংশ্লিষ্ট জায়গাতে যদি অভিযোগ করা হয়, তদন্ত করা হয়, এটি হলো আইনের জায়গা। আরেকটি ব্যাপার আছে যে আমরা মিডিয়ার জায়গা থেকে দেখতে পারি যে এখন তদন্ত হচ্ছে কিনা। মিডিয়াতে আমরা এখন পর্যন্ত দৃশ্যমানভাবে এখন পর্যন্ত দেখিনি, নাই আমি সেইটা করছি না, কারণ যেহেতু একজন অভিযোগ করছেন তিনি জনপ্রতিনিধি, যিনি যার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি জনপ্রতিনিধি, যিনি এখন অভিযোগ করছেন তাকে পরাজিত করেই উনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে। এটি হলো এই জায়গাতে আমার বক্তব্য এটি যে পরস্পর অভিযোগের জায়গাটি থাকবে, তবে সেটি একমাত্র ব্যাপার হওয়া উচিত না। এটা নিয়ে দুদক বা বিচারালয়ে আমাদের যাওয়া উচিত। শামীম ওসমান এমপি সাহেব যে অভিযোগ করছেন সেই অভিযোগ ওই জায়গাতে যাওয়া উচিত, এটি একটি বিষয়। এর বাইরে আমি আরেকটি জায়গাতে কথা বলতে চাই, নারায়ণগঞ্জ নিয়ে যখন আলোচনায় আসে, যেহেতু এখানে নারায়ণগঞ্জে 2 জন জনপ্রতিনিধি আছেন, এই জায়গাটিতে নারায়ণগঞ্জ দীর্ঘদিন ধরে এক সময় ছিল বাণিজ্যিক নগরী, এক সময় ছিল বাংলাদেশের সব বড় বড় ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করতেন। এখন অবস্থাটা তৈরি হয়েছে, আমাদের পরিচিত লোকজন অনেক ব্যবসায়ী ছিলেন, যারা একসময় বড় ব্যবসায়ী ছিলেন, নারায়ণগঞ্জে থাকতেন, তারা এখন সবাই ব্যবসা টবসা গুটিয়ে ঢাকায়। প্রথমে যেটা হয়েছিল যে তারা পরিবার পরিজন ঢাকায় পাঠিয়ে দিয়েছেন, নারায়ণগঞ্জে আর থাকবেন না। তারপরে কি হলো, তারপরে তারা নারায়ণগঞ্জ থেকে ব্যবসাও সরিয়ে নিলেন। এই যে একটি প্রেক্ষাপট, অনেক লম্বা প্রেক্ষাপট, পুরো ব্যাপারটি আলোচনা করার সময় এই অনুষ্ঠানে তবে এটা তো নিশ্চিত যে ওখানে করাপশন হয়েছে বলেই হচ্ছে দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে। নিশ্চয়ই, আমি সেটা তো বললাম যে করাপশন আছে, করাপশনের অভিযোগ আছে, ওইটা নিয়ে আমার কোনো, অবশ্যই করাপশনের অভিযোগ এটা দুদকের দেখা উচিত, এটা তদন্ত করে দেখা উচিত, রাষ্ট্রের অনেক উইং আছে, সেটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নিয়ে কাকে দেখা উচিত? আমি ভাই আপনাকে আমি একজন, আপনি আজকে আমার কথা শেষ হওয়ার পরে, আমি সবসময় নিরপেক্ষ থেকে, আমার কথা শেষ হওয়ার পরে আপনি আচ্ছা বলেন। আমি এই নারায়ণগঞ্জ যেটা বলছিলাম যে সন্ত্রাসের জনপদ হয়ে গেল, এই জায়গাটিতে সাম্প্রতিককালে 2টি হত্যাকাণ্ড, একটি ত্বকী হত্যাকাণ্ড আর একটি 7 অপহরণ ও হত্যাকাণ্ড। এই 2টি হত্যাকাণ্ডের প্রসঙ্গ নিয়ে যদি আমরা আলোচনা না করি তাহলে নারায়ণগঞ্জের প্রেক্ষাপটটি বোঝা যাবে। যেমন 7 অপহরণের ঘটনার সঙ্গে সঙ্গে এমপি সাহেব যেটি বললেন যে তিনি 10 মিনিটের মধ্যে, 10 মিনিট 1 ঘন্টা বলেছি। আপনি প্রথমে 10 মিনিট বলেছেন, আমার শেষ করতে দেন, তারপরে আপনি আপনার কথা বলেন, আমার সমস্যা তো নেই। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা বললেন যে 10 মিনিট বা আধা ঘন্টা, যাই আধা ঘন্টা বলেছেন আজকে, ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে বললেন তিনি। তারপরের ঘটনাগুলো যা ঘটলো, পরের ঘটনাগুলো দেখেন। নূর হোসেন তার সঙ্গে দেখা হলো, হয় তিনি ডেকে নিলেন অথবা নূর হোসেন তার কাছে গেল, তিনি বললেন যে নূর হোসেন এই ঘটনা ঘটাতে পারে না। নূর হোসেন আর নজরুল কে আসলে এরা? নূর হোসেনও জনপ্রতিনিধি, নজরুলও জনপ্রতিনিধি। কোথায় বললাম এই কথাটা? আমি শেষ করি, এটা আমি পারসেপশন তৈরি করি, এটা আমি বলছি। কি নূর হোসেন ঘটনা ঘটাতে পারে না মানে? আপনি বলেছেন সেটা, কি বলেছেন এই বক্তব্যটি দিয়েছেন? নূর হোসেন এই ঘটনা ঘটাতে পারে না। নূর হোসেন, আমি এখানেই সমস্যাটা। আমার পক্ষে একভাবে ঘটনা ঘটানো সম্ভব না। আমার কথা শেষ করতে দিতে হবে, আমাকে শেষ করতে দিয়ে তারপরে আপনি কথা বলেন যে নূর হোসেন এই ঘটনা ঘটাতে পারে না। তারপরে কি আসলো? তারপরে দেখলাম যে এরকম ঘটনা, এরকম বক্তব্য 2বার আসলো। 2বার আসার পরে নূর হোসেনের সঙ্গে যখন পারসেপশনগুলো কেন তৈরি হয়, কেন এখানে মনে করা হয় যে একজন জনপ্রতিনিধি শামীম ওসমানের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, এই পারসেপশনটা মিডিয়াতে আসে কেন, আলোচনা হয় কেন? আলোচনা হয় যখন দেখা যায় যে এই নূর হোসেন শামীম ওসমানের খুবই ঘনিষ্ঠ, এই নূর হোসেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের খুবই ঘনিষ্ঠ। আপনি দুইজনকে এক পক্ষ নিয়ে এসে বসায় দেন, হ্যাঁ দুইজন একসাথে আসবে, একসাথে এই জায়গাটিতে আমরা এখানে যুক্তির প্রশ্ন যদি কথা বলি, আমরা যদি প্রশ্নের উত্তর, নূর হোসেন শামীম ওসমানের খুব ক্লোজ সংঘর্ষ, আর আমি বলছি কেন পারসেপশন তৈরি হয়, আমাকে বলতে চাই পারসেপশন কিভাবে তৈরি হয়? দুইজন যদি আসে আমি বলছি কেন পারসেপশন তৈরি হয়, বলে আনবেন না তারপরে আবার এখানে না কেন পারসেপশন বানায় দিবেন, এটা হবে কেন পারসেপশন তৈরি হয়? আমার কথা শেষ হয়, হবে না, আমার কথা শেষ হয়, এই টিম হবে না। আমার কথা আমি ওনার সামনে সব জানি, এই টিম হবে না। আমার কথা শেষ হয়নি, আমি এই টিম নিয়ে সব জানি। আমি অভিযোগের উত্তর তো দেবার সুযোগ আপনি পাচ্ছেন না। অভিযোগের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছেন, সময় পাওয়া যাবে না। যখন টেলিফোনে আমি এনশিওর করছি, আমি ওনার ব্যাপারেও আমি উত্তর দিচ্ছি। জি, যখন টেলিফোনের সংলাপ আসলো নূর হোসেনের সঙ্গে শামীম ওসমানের, তখন দেখা গেল যে নূর হোসেন অভিযোগ করা হচ্ছে যে নূর হোসেনের সঙ্গে সম্পৃক্ত, সেই নূর হোসেনকে যখন শামীম ওসমান বলেন যে তুমি আগায়া যাও, এই যে তুমি আগায়া যাও, তুমি পালিয়ে যাও, এবং নূর হোসেন যখন কলকাতাতে ধরা পড়ার পর যখন বলে যে আমার নেতার নির্দেশে আমি এসেছি, তখন একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে এই ঘটনার সঙ্গে কোনো না কোনো ভাবে শামীম ওসমান এমপি সাহেবের সম্পৃক্ততা আছে। এই পটা সেটা এখানে আমার ত্বকী হত্যাকাণ্ডের জায়গাটি নিয়ে কথা বলা, আমি আপনারা বলি শুনেন, পরে আসবো। আমার পারসেপশনটা আমি আপনাকে বুঝাই। দুর্নীতির পারসেপশন আপনার কাছে পারসেপশন লাগে না? নিশ্চয়ই পারসেপশন রাখেন, শেষ করে দেন। নিশ্চয়ই পারসেপশন লাগে। 7 মার্ডার নিয়ে
আপনার কাছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থেকে থাকে কিংবা মেয়রের কাছে অভিযোগ থেকে থাকে, তাহলে এখানে আলোচনা কেন? মেয়র বলতেছে প্রথম দিন থেকেই এই ঘটনা র্যাব ঘটায় নাই। আপনি তো সেই প্রসঙ্গটা বললেন না। আপনাকে যে আমি পক্ষপাতিত্ব পুষ্ট বলছি, এই জন্য বলছি যে আপনি একটা পক্ষ। কেন জানেন তো, এই মেয়র আপনি খুব সত্যবাদী। আমার মনে হয় যে আমি বলি উত্তরও যদি দিয়ে ফেলতে পারতেন। আমি উত্তরই দিচ্ছি না, আমি উত্তরই দিচ্ছি না, বলতে দিন। জি নিশ্চয়ই। আপনি বলছেন আপনি আমাকে প্রত্যেকটা অনুষ্ঠানেই আপনি আমাকে অ্যাটাক করে কালকেও বলেছেন। সেখানে যে বিষয়টা হচ্ছে, কারণ মেয়র বলেছেন আপনি একটা পারসেপশন ক্যারি করছেন। পারসেপশন তো আমিও একটা পারসেপশন এখন তৈরি করতে, মানে সেই উত্তরটা পেলেই আমরা শেষ করে দেই, সত্য পেয়ে যাই। শেষ করে দেই। আমি যখন বললাম র্যাব জড়িত, তখন কেন আপনার মেয়র সাহেবরা আর ওই অন্য সাহেবরা বললেন র্যাব জড়িত না? ঠিক আছে, সেটা পারসেপশন। তাহলে কি র্যাব নূর হোসেন কি মেরেছে ওকে, নজরুলকে? ওয়াই ইউ আর, আপনি তো নূর হোসেন করে তারা পৃথিবী উল্টে ফেলছেন। যারা মেরেছে তারা তো 164 করেছে, তাদের ব্যাপারে কথা বলছেন না কেন? কে বলেছে কথা বলছি না। কে বলেছেন? কে বলেছে? এখন বলেন নাই, আমার সামনে বলেন নাই। আপনি তো আমাকে বলতে দিলেন না পুরো। ঠিক আছে, শেষ করে দেন। আমি টেলিভিশনে কথা বলেছি, লিখেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, আমারটা বলেন। নূর হোসেন কিল করেছে, নূর হোসেন দোষী, আদালতে প্রমাণ হওয়ার আগে আপনি কেমন করে বলছেন? আমি একবারও বলি নাই নূর হোসেন কিল করেছে। আমি বলেছি নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ। আপনি বললেন, আমি বলেছি নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ। 100 বার নূর হোসেন। তবে শামীম হোসেন, আমরা কি হত্যা করেছে আমি এই কথা বলে যেতে পারি না? যে আপনি আমার কথা মধ্যে কথা বলেন না, আমি আপনার কথা মধ্যে কথা ডিস্টার্ব করি, আপনি মানা করেন। আমার মনে আমার একদম বেটার না, তাহলে আমি সংক্ষিপ্ত আমি কোনো কথা বলবো না। যেটি হচ্ছে সেটি হচ্ছে উল্টো প্রশ্ন না করে আমরা কি সরাসরি উত্তরে যেতে পারি কিনা কোনো ভাবে? দেখেন, যদি আমি উল্টো প্রশ্নের উত্তরটা না দেই, তাহলে এই পারসেপশনটা ওনাদের মতো লোকেরা তৈরি করে দেয়। সমস্যাটা এখানেই। উনি অন্য প্রসঙ্গ তুলে এই কারাপশনের প্রসঙ্গটা থামিয়ে দিয়েছেন। না, কিন্তু প্রশ্নটা কিন্তু আচ্ছা আমি রাখছি ছিল, এবং এটা জনগণের একটা প্রশ্ন। কিন্তু আপনি উত্তর এবার আসেন। নূর হোসেনের সাথে উনি বললেন, কি বলেন? এগিয়ে যা। তারপর আবার বললেন সাথে সাথে পালিয়ে যা। কোথায় পেয়েছেন উনি পালিয়ে যা? কোথায় পেয়েছেন আপনি শব্দ যেটা যোগ দিলেন, তাতেই বোঝা যায় আপনি নিরপেক্ষ না। নূর হোসেনের সাথে আমার কথা হয়েছে 29 তারিখে, লাশ পাওয়া গেছে 30 তারিখে, 27 তারিখে ঘটনা ঘটেছে, 28 তারিখে মামলা হয়েছে, 29 তারিখে নূর হোসেন ফোন করেছে, আমাকে ফোন করেছে, অন্য টেলিফোন নাম্বার থেকে ফোন করেছে, হয়তো এরকম আরো অনেককেই করেছে। আমাকে যখন ফোন করেছে, সে ফোনে কি বলেছে? সে বলেছে আপনি আমার বাপ লাগেন, আমি অশিক্ষিত, আমাকে আপনি বাঁচান। যে অংশটা আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গোরদার সঙ্গে দেখা করো। আপনি শেষ করে দেন আমাকে। এইটুকুই কথা। আপনি আমাকে বাঁচান, আমি আপনার কথা শুনি নাই, আমি ভুল করেছি। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমার কোনো প্রশ্রয় ছিল না, সেখানে আরো অনেক কথা ছিল যেগুলি কাটিং করা হয়েছে। আমি শুধু এইটুকু বলিনি তাকে, তুমি যাও তোমার গৌরদার সাথে দেখা করো। এটা শুধু যে তা না, তাও বলিনি। গৌরদা কোথায়? গৌরদা ঢাকা হাইকোর্টেরই একজন লোক, তার লোক। তো আপনি কেন গৌরদাকে কোনটা আপনি বেছে নিচ্ছেন? সেখানে আমি তাকে এটাও বলেছি যে ইয়াসিনের কথা, যে সাধারণ সম্পাদক ইয়াসিন এই মিটিং উপস্থিত ছিল, মামলা অনেক দুর্বল, তুমি চিন্তা করো না, তুমি হাজির হও, করে সারেন্ডার করো। এটাও তাকে বলেছি, এবং এইটা বলার জন্য আমাকে পুলিশের 2 জন কর্মকর্তা, ডিবির ওসি মাহবুব সাহেব, এবং এরা আমাকে এটা বলার জন্য বলছে যে, আর বলেছেন সিল আছে যে ভিসা, এটা আমাকে জানতে বলা হয়েছিল পুলিশ থেকে, যে যদি আপনাকে ফোন করে আপনি জানার চেষ্টা করবেন যে ওর কোন কোন দেশে ভিসা আছে। ঠিক আছে, টেলিফোনে কথা বলা অপরাধ কে বলেছে? হু সেইস? এবং সে যদি আমি তাকে ফোন করিনি, সে আমাকে ফোন করেছে, আননোন ফোন নাম্বার থেকে ফোন করেছে। এবং সেই রাতে আমার ভাই মারা গেছে, যেদিন কথা হয়েছে সেই রাতে আমার ভাই মারা যাওয়ার সুযোগেই সিটির মেয়র নগ্নভাবে সকল মানবতার ঊর্ধ্বে উঠে সে কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলিকে দায়ী করেছে, যার কারণে বাধ্য হয়ে আমাকে এসে আমার ভাইয়ের লাশ দাফন করার পর থেকে আমাকে এসে পাল্টা কথা বলতে হয়েছে। আর ও যে চ্যালেঞ্জ করে এসলো করাপশনের কথা, করাপশন যদি দুদুকেই নিয়ে যাবো শুধু, তাহলে 7 মার্ডার নিয়ে আপনি আমি আলোচনা করছি কেন? এটা তো আপনার আমার দায়িত্ব না, এটা তো আইও আছে, পুলিশ আছে, তাদের দায়িত্ব। হু আই অ্যাম, যে একটা আইনের ভাষায় কোন তদন্তধীন বিষয়, উই ক্যানট টক অ্যাট অল। আমরা কথা বলতে পারি না, বাংলাদেশের সিআরপিসি ল এটা অ্যালাউ করে না। যেটা সে বক্তব্য দিয়েছে, আপনিও কিন্তু আইভি কে সংযুক্ত করে অভিযোগ করলেন। আমি ও তার বলার পরে বলেছি। আচ্ছা বলার পরে, কিন্তু উচিত না কোন সভ্য দেশে। আমি যদি আজকে বলি সেলিনা হায়াত আইভি এই খুনের সাথে জড়িত, পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রে এবং বাংলাদেশের আইনে দিস ইজ মাই ডিউটি টু প্রুভ ইট যে এখানে সে জড়িত।
আমরা একটা পারসেপশন নিয়ে কথা বলছি না, এটা কিন্তু না, ও আমাকে গতকাল বলেছে, স্পষ্টভাবে বলেছে যেটা যে জড়িত। উনি ত্বকির কথা তুললেন। ত্বকি হত্যার তদন্ত কে করেছে? এই দুর্নীতিবাজ র্যাবের কর্মকর্তা দুর্নীতি করেছে, এটাই তো করেছে। এই জন্য একটা পারসেপশন এইরকম যে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে আপনার এক ধরনের ক্ষোভ আছে যে তারা চার্জশিটটি দিতে চেয়েছিল। এই জায়গাটিতে আমার কথা বলতে হবে ত্বকির হত্যাকাণ্ডের জায়গায়। আচ্ছা, ত্বকিটা সেভেন মার্ডার শেষ করেন আগে, ত্বকিটা পরে আসে। আমার মনে ঠিক এই আলোচনাতে আমরা যাব। দুর্নীতির কথা বলছেন, এই যে মেমোরান্ডাম আর্টিকেলস, ত্বকির হত্যাকাণ্ডের জায়গাটিতে বক্তব্য আছে র্যাবের। আপনি তো সাংবাদিক, আপনি লিখবেন, আমি দেখিয়ে দিই আপনাকে। দুর্নীতি প্রসঙ্গ কাগজ এখানে দেখেন 4 জনের নাম আছে। একটা তার ভাই, 100 কোটি টাকার সম্পত্তি নারায়ণগঞ্জের। এই যে এখানে আরো 2 জনের নাম দেওয়া আছে, এরা পৌরসভা কর্মচারীর বউ, তারা বাবার নাম দিয়ে হয়েছে। এখানে আমাদের আর কি, আপনাদের না, সিটির মেয়রের এই যে চুক্তিনামা, এখানে সই আছে। উনি এটা অস্বীকার করতে পারবেন না। আমার মনে হয় সবার কথা বলার সময় সমান সুযোগ পাওয়া দরকার। দেখাই দিলাম এরকম আরো ভরা ভরা জিনিস আমার কাছে আছে। শামীম ওসমান, আমার মনে একটু ছোট্ট বিরতি আমরা নিতেই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকছেন। অনেকগুলো প্রশ্ন এখানে উপস্থিত হয়েছে, আশা করি উত্তরও আমরা পেয়েই যাব।